4 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব আমরা। হ্যাঁ, আজকে 4 নাম্বার অঙ্কটা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও গত বছর আসছে, আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও গত বছর আসছে। তারপর আমরা এটা করব, কারণ এই অঙ্কটা সব প্রতিবারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা দেখি দুইজন অংশীদার এখানে স্বাক্ষর এবং অক্ষর দুইজন স্যার সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না, খুব আস্তে আস্তে বোঝা যাচ্ছে না। সবারই কি সেম সমস্যা? জি স্যার। আমরা আজকে এই 4 নাম্বার অঙ্কটাতে শুরু করি। 4 নাম্বার অঙ্কে বলতেছে স্বাক্ষর অক্ষর সাজঘর কর্পোরেশনের দুইজন সমান অংশীদার ফার্মের 2019 সালে 30শে জুন সমাপ্ত বছরের লাভ লোকসান হিসেবে নিম্ন প্রদত্ত লাভ লোকসান হিসেবে নিচে দেওয়া আছে। প্রথমে এই ডেবিট পাশে আমাদের খরচগুলো দেওয়া আছে। খরচগুলো কি কি? বেতন, ভাড়া, বিজ্ঞাপন, বিক্রয় খরচ, সাধারণ খরচ, অবচয়, কুরিন, নতুন কুরিন সঞ্চিতি, মূলধনের সুদ, স্বাক্ষরের মূলধনের সুদ দেওয়া আছে এবং অক্ষরের মূলধনের সুদ দেওয়া আছে। এরপরে বেতন দেওয়া আছে স্বাক্ষরের 48,000, অক্ষরের 40,000, অক্ষরের কমিশন দেওয়া আছে 68,000 এবং নিট লাভ দেওয়া আছে 5,08,000 টাকা। আর ক্রেডিট পাশে আমাদের আয়গুলো দেওয়া আছে। মোট আয় হলো 23,20,000 টাকা, লাভ দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে 36,000 টাকা, ব্যাংক সুদ 7,200। এরপরে আমাদের দেওয়া আছে গৃহ সম্পত্তি খাতের নিট আয় দেওয়া আছে 48,000 টাকা এবং বাণিজ্যিক সিকিউরিটি সুদ দেওয়া আছে 16,80,000 টাকা। এখন আমাদের কাজ হচ্ছে, প্রথমে আমরা দেখব কি চাইছে আমাদের কাছে। হচ্ছে অন্যান্য তথ্যের মধ্যে আছে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1 কোটি টাকা। এই ফান্ড বিক্রয় পণ্য বিক্রি করে আমাদের 1 কোটি টাকা। করণীয় হচ্ছে কি? করণীয় আমাদের করতে বলতে যে মোট আয় এবং কর দায় নির্ণয় করো। ঠিক আছে, মোট আয় এবং কর দায়। প্রথমে আমরা মোট আয় বের করবো কার? একটা ফার্মের মোট আয় বের করবো, কারণ এখানে ফার্মেরটা চেয়েছে। ফার্মের মোট আয় বের করতে হলে আমাদের কি করতে হয়? প্রথমে নিট লাভ কত সেটা বসাইতে হবে। হ্যাঁ, নিট লাভ কত আমাদের কোশ্চেনে? 5,08,000 টাকা। তো আমরা কি লিখলাম? লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ 5,80,000 টাকা। এর সাথে আমরা যোগ করব অননুমোদনযোগ্য খরচ। আমরা বলছিলাম গত ক্লাসে অননুমোদনযোগ্য খরচ কোনগুলো? অংশীদারীদের নামে যে খরচগুলো আছে সেই খরচগুলো আমরা আগে বসাবো। তারপরে কুরিন সঞ্চিতি থাকলে এগুলো বসাবো। তারপরে আরো কয়েক কমিশন থাকতে পারে, হ্যাঁ, তারপর আয়কর থাকতে পারে, আয়কর সঞ্চিতি থাকতে পারে, এগুলো আমরা বসাবো। বেতন এটা অনুমোদনযোগ্য খরচ, এটা এখানে অননুমোদনের মধ্যে আসবে না। ভাড়া অনুমোদনযোগ্য খরচ, বিজ্ঞাপন অনুমোদনযোগ্য খরচ, বিক্রয় খরচ অনুমোদনযোগ্য খরচ, সাধারণ খরচ অনুমোদনযোগ্য খরচ, অবচয় অনুমোদনযোগ্য খরচ, আর কুরিন অনুমোদনযোগ্য খরচ। ঠিক আছে, আমরা অনুমোদনযোগ্য খরচ কিভাবে চিনবো? আমরা একটু মনে করব আগের যে আমরা অ্যাকাউন্টিং করে আসতাম ওইখানে খেয়াল করতে হবে। তো এখানে আমরা কোন কোন এন্ট্রিগুলো লাভ লোকসান হিসেবে নিয়ে আসতাম খরচের মধ্যে, ওই জিনিসগুলো এখানে অনুমোদনযোগ্য খরচ। ওইগুলো যেগুলো আনতাম না ওইগুলো হলো এখানে অননুমোদনযোগ্য খরচ। তারপরে আমরা দেখব যে কি আছে, নতুন কুরিন সঞ্চিতি আছে 32,000 টাকা। আমরা প্রথমে কি করব? কুরিন সঞ্চিতি বসাবো, কারণ আগের সবগুলোই ছিল অনুমোদনযোগ্য খরচ। আমাদের অননুমোদনযোগ্য খরচ হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি থেকে। ঠিক আছে, নতুন কুরিন সঞ্চিতি আছে 32,000 টাকা। 32,000 টাকা আমরা বসালাম। এরপরে আমরা বসাবো হলো অংশীদারীদের নামে যে খরচগুলো আছে, অর্থাৎ অংশীদারি কি করছে? মূলধনের সুদ নিছে 80,000, এই ফান্ড থেকে স্বাক্ষর কত টাকা নিছে? 40,000 নিছে, অক্ষর নিছে 24,000, টোটাল 68,000 টাকা তারা ফান্ড থেকে মূলধনের সুদ দিছে। তার মানে এটা ফার্মের জন্য খরচ। তো এখানে আমরা 68,000 বসালাম। তারপরে বেতন, দুজন বেতন দিছে 64,000 টাকা। এরপরে বেতন নিছে দুইজন, বেতন হচ্ছে একজন নিছে 48,000 টাকা আর একজনের নিছে 40,000 টাকা। হ্যাঁ, দুইজন টাকা নিছে। দুইজন টাকা নেওয়ার কারণে আমাদের মোট এখানে 88,000 টাকা আসতেছে। ঠিক আছে, দুইজনের খরচ আমরা এখানে বসাবো। কি বসাইছি? বেতন, স্বাক্ষরের বেতন 48,000, অক্ষরের বেতন 40,000, মোট 88,000 টাকা তারা দুইজন ফার্ম থেকে বেতন নিছে, যেটা ফার্মের জন্য অননুমোদনযোগ্য খরচ। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো বসালাম। তো আমরা আমাদের নিচে আরেকটা আছে অক্ষরের কমিশন আছে। ঠিক আছে, অক্ষরের কমিশন আমরা বসাবো। অক্ষরের কমিশন হলো 64,000 টাকা। ঠিক আছে, আমরা এখানে টোটাল অননুমোদনযোগ্য খরচ পেলাম 3টা, পুরনো সঞ্চিতি, মূলধনের সুদ, বেতন আর কমিশন 4টা পাইছি। হ্যাঁ,
চারটার যোগফল হচ্ছে 2,48,000 টাকা, আর আমাদের নিট লাভ ছিল 5,08,000 টাকা। আমরা কারবারি অকারবারি আয় পেলাম কত? 7,56,000 টাকা। ঠিক আছে, এরপরে আমরা এই কারবারি অকারবারি আয় থেকে বাদ দিব অকারবারি আয়গুলো, প্রশ্নে যেগুলো দেওয়া আছে সেগুলো। প্রশ্নে প্রথমে কি আছে? লভ্যাংশ আছে, ব্যাংক সুদ আছে, গৃহ সম্পত্তি খাতে আয় আছে, বাণিজ্যিক সিকিউরিটি আছে। চারোটাই আমরা বাদ দিব। আমরা যে এখন যে টোটাল ব্যালেন্সটা পাইছি সেই টোটাল ব্যালেন্স থেকে চারোটা অ্যামাউন্টে আমরা বাদ দিব। ঠিক আছে, তো চারটা অ্যামাউন্ট বাদ দিব কি কি দেখো, এই যে লভ্যাংশ, ব্যাংক সুদ, গৃহ সম্পত্তির আয়, আর কি বাণিজ্যিক সিকিউরিটি সুদ। চারটা অ্যামাউন্ট আমরা বাদ। প্রশ্নে যা ছিল আমরা হবো ওই ব্যালেন্সগুলো এখানে বসাই দিচ্ছি। আমাদের ব্যালেন্স আসছে 1,08,000 টাকা। বাদ দিলে আমরা যেটা পেলাম সেটা হলো কারবারি আয়, কারণ কারবারি অকারবারি থেকে অকারবারিটা বাদ দিছি, পাইছি আমরা কারবারি আয়। এখন এই পুনরায় এই কারবারি অকারবারি আয়গুলো যোগ করব সমন্বয় সাধন করে। তো কি কি সমন্বয় করবো? লভ্যাংশের ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত অকর ধার্য। ঠিক আছে, আমরা কোম্পানিতে কিন্তু অকর দেখেন, কোম্পানিতে কিন্তু আমরা সরাসরি যা ছিল বসাই দিছি। আর আমরা যখন অংশীদারি করব তখন কি করব? আমাদের নর্মাল রুলস যেটা অন্যান্য উৎস খাতে আমরা করছি ওইটা করব, অর্থাৎ 25,000 টাকা আমরা লভ্যাংশ থেকে বাদ দিয়ে তারপরে টাকার অ্যামাউন্টটা বসাবো। ঠিক আছে, 25,000 টাকা ফিক্সড, এটা হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে। তারপরে ব্যাংক সুদ, ব্যাংক সুদ প্রশ্নের মধ্যে 7,200 ছিল, এটার কোনো সমন্বয় নাই, এই জন্য আমরা সরাসরি 7,200 বসাই দিচ্ছি। গৃহ সম্পত্তি খাতে আয় নিট দেওয়া বলছে 48,000 টাকা, 48,000 টাকা আমরা বসাই দিচ্ছি। আর গৃহ বাণিজ্যিক সিকিউরিটির সুদ 16,800, 16,800 আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে শুধুমাত্র লভ্যাংশের সাথে সমন্বয় হয়েছে 25,000 টাকা, এছাড়া বাকি তিনটারই কোনোটার সাথে সমন্বয় নাই, এই জন্য আমরা ডিরেক্ট বসাই দিচ্ছি। বসানোর পর আমাদের দাঁড়াই দিচ্ছে কত? 83,000 টাকা। ঠিক আছে, তো আমরা এখন সর্বশেষ ফার্মের মোটায় পেলাম 7,31,000 টাকা। এটা ছিল ফার্মের মোটায়, আমাদের চাইছিল কি ফার্মের মোটায়, এটা আমরা প্রথমে করে ফেললাম। এখন বের করতে হবে ফার্মের পর্দায়। ফার্মের পর্দায় বের করতে এখন ভাই কুরিনটা কি এখানে আসবে না? না না, এটা আমরা গত ক্লাসে বলছি, কুরিনটা অনুমোদনযোগ্য খরচ, কুরিন সঞ্চিতে আসে, কুরিন আসে না। এখন আমরা যাব হলো পর্দায়ের কাজে। হ্যাঁ, পর্দায় কিভাবে করতে হয় আমরা বলছিলাম যে একজন পুরুষ করদাতা যদি হয় বা অংশীদারি ফার্মে, আমাদের কি করতে হবে? প্রথমে 2.5 লাখ টাকা দিয়ে ট্যাক্সের গণনাটা শুরু হবে। তো প্রথম 2.5 লাখ টাকার উপর কত হবে? 0%। ঠিক আছে, প্রথম 2.5 লাখ টাকার উপরে 0%। এরপরে আমরা দেখবো আমাদের মোট টাকা কত? 7,31,000 টাকা। এই 7,31,000 টাকা থেকে আমরা 2.5 লাখ টাকা যদি বাদ দেই তাহলে আমাদের কত থাকে? একটু বাদ দিয়ে বলো তো কেউ। 7,31,000 থেকে 2.5 লাখ বাদ দাও। 4,81,000। 4,81,000। তো জি আমাদের স্যার। আমাদের কিন্তু এই ব্যালেন্সটা কিন্তু আমাদের সেকেন্ড স্টেপটা হলো 4 লাখের। এই জন্য আমরা ওই যেটা অবশিষ্ট আছে ওইটা কিন্তু লিখিনি, আমরা লিখছি কি 4 লাখ, কারণ আমাদের সেকেন্ড পরের স্টেপটা হচ্ছে 4 লাখ, এই জন্য 4 লাখ আমরা লিখলাম। 4 লাখের উপর সুদের করের হার হচ্ছে 10%, 40,000 টাকা। অবশিষ্ট আর 81,000 টাকা আছে। হ্যাঁ, অবশিষ্ট 81,000 আছে, 81,000-এর উপরে 15% হবে। ভাই এখানে পরবর্তী যদি 5 লক্ষ টাকা থাকতো তাইলে তো আমরা এই জিনিসটা এখানে অবশিষ্ট মানে জিনিস লেখাটা উল্লেখ করতাম না। না না, তখন লিখতাম পরবর্তী 5 লাখ টাকা। সেকেন্ড স্টেপটা হলো, থার্ড স্টেপটা হলো 5 লাখ টাকা। যেহেতু 5 লাখের কম আছে এই জন্য আর আমরা 5 লাখ না লেখা অবশিষ্ট কত ছিল আমাদের সেটা আমরা লিখলাম। আমাদের মোট সাধারণ হারে কর দায় হলো 52,150 টাকা। হ্যাঁ, 52,150 টাকা। এখন এই পর্যন্ত অঙ্কটা শেষ হয়ে যেত যদি কোশ্চেনে বিক্রয় দেওয়া না থাকতো। ঠিক আছে, বিক্রয় যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে আরেকটু কাজ করতে হবে। মনে রাখবা, যদি কোশ্চেনে বিক্রয় না থাকে তাহলে আমাদের অঙ্ক এই পর্যন্ত শেষ, যেটা আমরা 1 নাম্বার নাকি 2 নাম্বার অঙ্কে দেখছিলাম, পর্দায় নির্ণয় করছিলাম। তো এই অঙ্কে আরেকটু কাজ করতে হবে। বিক্রয় দেওয়া থাকলে আমাদের ন্যূনতম হারে কর দায় নির্ণয় করতে হবে, যেটা আমরা বের করলাম এটা সাধারণ হারে। ঠিক আছে, এটা নর্মালি আমরা সবসময় যে হারে কাজ করি সেটা করছি। যদি কোশ্চেনে বিক্রয় থাকে তাহলে আমাদের কি করতে হবে? ন্যূনতম হারে কর দায় নির্ণয় করতে হবে। ন্যূনতম হারে কর দায় কিভাবে আমরা বের করব? প্রথমে বিক্রয়টা বসবে, 1 কোটি টাকা বিক্রয় দেওয়া আছে। ঠিক আছে,
এরপরে আমরা কি কি আয় বিক্রয় করে তো আমরা 1 লাখ টাকা পাইতেছি, প্লাস ব্যাংক সুদ পাইছে 7,200, প্রশ্নে যেটা দেওয়া ছিল। গৃহ সম্পত্তি খাতে আয় 48,000 ছিল। তারপরে বাণিজ্যিক সিকিউরিটি সুদ ছিল 16,800, আর লভ্যাংশ সর্বশেষ ব্যালেন্স ছিল হলো 11,000 না, 36,000 থেকে ওটা যদি আমি বাদ দিই থাকতেছে 11,000। 25,000 কেন বাদ দিলাম, কারণ ওই 25,000 তো অকর ধার্য। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল আয় কত ছিল আমার? 11,000। তাহলে এই তিনটে অ্যামাউন্ট, এই চারটে অ্যামাউন্ট এবং আগের 1 কোটি টাকা সব যোগ করে আসতেছে 1,83,000 টাকা। 1,83,000 টাকা। এই 1,83,000 টাকার উপর ন্যূনতম কর দিতে হয় 0.60%। ঠিক আছে, এটা রুলস যে আমাদের যদি 1 কোটি টাকার বেশি বিক্রয় দেওয়া থাকে, তাহলে আমাদের ন্যূনতম হারে কর দায় নির্ণয় করতে হবে। ন্যূনতম হারে কর দায় কিভাবে পাবো? আমাদের যত আয় আছে সবগুলো যোগ করব, সাথে বিক্রয়ও থাকবে, করার পর যে অ্যামাউন্টটা বের হবে তার উপর 0.60%। হ্যাঁ, আবার শুধু 0.06 গুণ দিও না, পার্সেন্টেজ কিন্তু অবশ্যই দিতে হবে। 0.60 মানে হচ্ছে 60%, আর 0.60% মানে কি, এটাকে 100 দিয়ে ভাগ দিলে ওই পয়েন্টে কত আছে সেটা পাবে। ঠিক আছে, পার্সেন্টেজটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে মনে হবে কি 60%, পার্সেন্টেজ যদি না পাবে। এটা মানে কত পার্সেন্ট? এটা 60 না, এটা 0.60%। ঠিক আছে, 6ও না, 6%ও না, আরো তাহলে কত? 0.60%। 0.60 তুমি 100 দিয়ে ভাগ দাও, 0.003060 হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবেই ক্যালকুলেটরে আমরা প্রেস করবো। স্যার, এই বিক্রয় থেকে ক্রেডিট পাশে যে এন্ট্রি গুলো থাকবে ওগুলো সব বাদ দেবো? হ্যাঁ হ্যাঁ, ক্রেডিট পাশে বলতে যে এইখানে আমরা যে সমন্বয় করে যে এইখানে যে কাজটা করছি না, ওই অ্যামাউন্ট গুলো আসবে, যে এইখানে যেই ব্যালেন্স গুলো দেখো এইগুলোই কিন্তু আসছে, যে 11,000, এই যে 11,000। ঠিক আছে, এরপরে যেখানে 7,200, এই যে 7,200, 48 আর হলো 68, সরি 16,800। এই 1 কোটি টাকার কি কম হতে পারে নাকি সব কম হইতে সময় 1 পারে, কোটি টাকার উপরে হবে? 1 কোটি টাকার কম হইতে পারে, 1 কোটি টাকার বেশি হলে এই কাজটা করবো আমরা। ঠিক আছে, আর কম 1 হলে কোটি কি বা ডিরেক্টলি টাকাটা বসাই দিব? না, কম হলে ওটা করা লাগবে না, 1 কোটি টাকার উপরে থাকতে হবে। 1 কোটি বা 1 কোটির উপরে থাকতে হবে, তাহলে আমরা ন্যূনতম কর দায় করবো। আমাদের মেবি এই রুলসটা লেখা ছিল কোথাও, মেবি ছিল, হয়তো এখানে নাই বা কেটে দিছি কোন এক কারণে, হয়তো দেখি তো আছে কিনা। নাই ভাই। এই যে শেষে যেন একটা কি লেখা দেখতেছি, যারা ও না, আমি একটু ভুল মিস্টেক করছি। সেটা হলো যে এখানে বলতেছে যে নোট দেওয়া আছে একটা, যে আয়কর অধ্যাদেশের 16 CCC ধারা অনুযায়ী যে সমস্ত অংশীদারি ফার্মের বিক্রয় ও অন্যান্য আয় বাবদ মোট 50 লাখ টাকার অধিক, তার মানে কি তোমার বিক্রয় তো থাকতে হবেই, প্লাস বিক্রয়ের সাথে অন্যান্য আয় মিলাই যদি দেখো 50 লাখ টাকার বেশি আসছে, তাহলে কি করতে হবে? উক্ত ধারায় ন্যূনতম কর প্রদানের বিষয়টি প্রযোজ্য হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে ন্যূনতম কর 50 লক্ষ টাকার উপরে হলে? 50 লাখ টাকার উপরে হতে হবে। ঠিক আছে, কারণ আমার তো এই অঙ্কে বিক্রয় তো দেওয়া আছে 1 কোটি টাকা। ঠিক আছে, তার মানে কি 50 লাখের উপরেই আছে। 0.6% হারে ন্যূনতম হারে এই কর দায় নির্ণয় করতে হবে। সাধারণ হারে কর দায় এবং ন্যূনতম হারে কর দায় নির্ণয়ের মধ্যে যেটি বড় হবে সেটাই চূড়ান্ত করদাতার চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি সাধারণ হারে কর দায় বের করে ফেলছি, এখন আমরা করতেছিলাম হচ্ছে ন্যূনতম হারে। এখন এই দুইটার মধ্যে এখন কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে দেখবো কোনটা বড়। আমরা এখানে পাইছি কত? 52,150, আর ন্যূনতম হারে পাইছি 60,498 টাকা। ঠিক আছে, আমাদের বড় কে? 60,498 টাকা। এই টাকাটা আমাকে কর দিতে হবে। আমরা কি করছি? ফার্মের নিট কর দায়, অর্থাৎ কত প্রকৃতপক্ষে তাকে কত দিতে হবে, দুইটা তো কর বের করছে না, যেটা বেশি সেটা তাকে দিতে হবে। তো বেশি কোনটা আসছে? যে আমরা লিখছি প্রদেয় কর, যেটি বেশি, অর্থাৎ এই দুইটার মধ্যে যে বেশি আমরা সেটাকে আনছি। আনার পর আমরা কি করতেছি? আমরা আবার আমাদের আবার দেখতে হবে যে আমরা কোনো খাতে আবার অলরেডি টাকা কেটে রাখছি কিনা, সেইগুলো আবার এখান থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, আমরা জানি কি যে লভ্যাংশ, তারপরে সুদ, এগুলো কি হয়, আগেই টাকা কেটে রাখা যায়, যেটাকে আমরা বলি উৎসে কর কর্তন। ঠিক আছে, অর্থাৎ লভ্যাংশ বলো, তারপরে বিভিন্ন ধরনের সুদ বলো, এই অ্যামাউন্ট গুলো কি করা হয়, পূর্বেই ট্যাক্স কেটে রাখা হয়। যখন আমাদের মূল টাকাটা দিতে নেয়, তখন তারা ট্যাক্সের টাকাটা কেটে রাখে। ঠিক আছে, যেমন তুমি ব্যাংকে টাকা জমাই দিছো, যখন তুমি টাকাটা তুলতে যাবা,
অবশ্যই সেখান থেকে ট্যাক্সটা কেটে রাখবে, যেটাকে আমরা বলতেছি উৎসে কর কর্তন। তো আমরা যেহেতু আমাদের টাকা আগে কেটে রাখছি, তার মানে তো আমরা আর পুরো টাকা আমরা কর দিব না, না, আমাদের ওই কেটে রাখা টাকাগুলো বাদ দিতে হবে। তাহলে কি কি খাতের টাকা কেটে রাখতে পারে? লভ্যাংশ, ব্যাংক জমার সুদ বা সিকিউরিটির সুদ, এই জিনিসগুলোতে আমাদের লভ্যাংশ কি বলা হয়, উৎসে কর কর্তন করা হয়। তো লভ্যাংশ কাটা হয় হলো 10%। আমাদের মোট টাকা ছিল 36,000, ট্যাক্স কেটে রাখছি কত পার্সেন্ট? 10%, যেটা আমরা অন্যান্য উৎস খাতে আয় যখন করছি সেখানে দেখছি যে উৎসস্থলে 10% ট্যাক্স কেটে রাখা হয় যখন লভ্যাংশ থাকে। তারপরে আমরা 25,000 বাদ দিতাম। তো এই 10%-এ কত ছিল কেটে রাখছি? 3,600। ব্যাংক জমার সুদেরও আমরা কি করতাম? 10%-এ মোটাঙ্কিত করতাম, তাহলে 7,210%, 720 টাকা কেটে রাখছে। বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এখন এই বাণিজ্যিক সিকিউরিটি এটা কি কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি নাকি অন্যান্য বাণিজ্যিক সিকিউরিটি, এটা ইন্ডিকেট করা নেই, আমরা ধরে নিচ্ছি এটা কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি, এই জন্য উৎসস্থলে কর কর্তন করে দেখাইছি। ঠিক আছে, এটা টিকার মধ্যে অবশ্যই বলে দিতে হবে তুমি এই সিকিউরিটিটাকে, এই বাণিজ্যিক সিকিউরিটিটা এটা কি কর অগ্রিম না কর বাদ নাকি অন্য কিছু, সেটা ধরছো, যেটা ধরছো ওইটাই তোমাকে উল্লেখ করে দিতে হবে। যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে করদাতার করটা কমানো, এই জন্য আমরা কি করে নিছি, এটাকে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি ধরে নিয়েছি। কর বাদ বাণিজ্যিক সিকিউরিটিতে মোটাঙ্কিতের হার ছিল হলো 5%। ঠিক আছে, 5% আমরা যখন সিকিউরিটি সুদ খাতে করতাম, কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি করতে করতাম 5%, কর বাদ সরকারি সিকিউরিটিতে করতাম মেবি 10%, আর খেয়াল 20%, সরি 20% করতাম। 20%। ঠিক আছে, তো এখানে 5% আমরা দেখাবো, যেহেতু এটা বাণিজ্য। 5%-এ কত টাকা কেটে রাখছে? 840 টাকা কেটে রাখছে। তাহলে মোট আগেই কেটে রাখছে আমাদের 5,160 টাকা। আমাদের দেওয়ার কথা ছিল 60,497, কিন্তু আগেই কেটে রাখছে 5,160 টাকা। ঠিক আছে, তাহলে আমার সর্বশেষ ট্যাক্স দিতে হইতেছে কত? 55,338 টাকা। ঠিক আছে, আমাদের টিকাগুলো একটু দেখি আমরা, টিকাগুলো কি বলছে। আয় বিবরণীতে সবসময় যেই আয়গুলো দেওয়া থাকে এগুলো সব মোট অ্যামাউন্ট থাকে, যাকে আমরা মোটাঙ্কিত কোনো সময় করব না, কিছু কিছু বইতে করে। ঠিক আছে, তো আমরা মোটাঙ্কিত করব না এবং টিকা দিয়ে দিব যে ধরে নেওয়া হলে এগুলো লাভ লোকসান হিসেবে সবসময় মোট অ্যামাউন্ট দেওয়া থাকে, এটাই উল্লেখ করতে হবে। কি বলছে? আয় বিবরণীতে ব্যাংক সুদের মোট টাকা দেখানো হয় বলে মোটাঙ্কিত করা হয়নি। ঠিক আছে, আমরা ধরে নিছি যে আয় বিবরণী যেটা দেওয়া আছে সেখানে সব অ্যামাউন্টই মোট অ্যামাউন্ট দেওয়া আছে, কোনো টাকা কেটে রাখা হয়নি। এরপরে বলতেছি আয় বিবরণীতে লভ্যাংশের মোট টাকা দেখানো হয় বলে মোটাঙ্কিত করা হয়নি, একই কথাই বলছি আমরা। এবং কেন 25,000 টাকা বাদ দিচ্ছি সেটাও বলে দিচ্ছি। বর্তমানে লভ্যাংশ আয়ের উপর 25,000 টাকা পর্যন্ত অপরিহার্য। বাণিজ্যিক সিকিউরিটিকে কি করছি আমরা? কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি হিসেবে ধরা হলো, এর উপর 5% কর কেটে রাখা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের 4 নাম্বার অঙ্কের ফুল সলভ। তারপরে আমরা 5 নাম্বার অঙ্কে যাব। 5 নাম্বার অঙ্কে নতুন কি পাও একটু বলো তো দেখি, কেউ নতুন কিছু আছে এখানে? দেখি কেউ খুঁজে পাও কিনা নতুন কিছু। নতুন কিছু কেউ পাও? মেশিনের বিক্রয়জনিত গতি। আর আর কিছু? আর কিছু পাও না? আমি তো ভাই অঙ্কের কিছুই বুঝতাছি না। তুমি কি ক্লাস মিস করছো? এটার জন্য কি ভাই ফার্স্ট এর কোনো রুলস আছে? হ্যাঁ, রোজ ছাড়া কি কোনো অঙ্ক করতেছি না কেন? সব প্রত্যেক চ্যাপ্টারই তো তাইলে আমি এনে কুতকুত খেলি, আর কিছু করার নেই। তা তো বলতে পারছো যে একটা মিস কোনটা নতুন, আর কে বলতে পারে না? আচ্ছা, এখানে আমি বলে দিই, গৃহ সম্পত্তি হতে আয় এটা। এই নিচের ইনফরমেশন গুলো সব নতুন। হ্যাঁ, নিচের ইনফরমেশন গুলো আমরা এখন অঙ্কে যাই, দেখি কি বলতেছে। ক, খ ও গ তিনজন অংশীদার, তাদের অংশীদারিদের অনুপাত কত দিতেছে? 1:1:2, অর্থাৎ 1:1:2 অনুপাতে তারা কি করে? মুনাফা বন্টন করবে, লাভ লোকসান হলে সেটা বন্টন করবে। 2019 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের কি করা হয়েছে? যে কারবারের লাভ লোকসান হিসেব দেওয়া আছে।
তো প্রথমেই বলতেছে যে মূলধনের সুদ দেওয়া আছে 40,000, 30,000, ভাড়া দেওয়া আছে, সাধারণ খরচাবলী দেওয়া আছে, মেশিনের বিক্রয়জনিত ক্ষতি দেওয়া আছে, কয়ের ঋণের সুদ, গয়ের বেতন, গয়ের বাড়ি ভাড়া, খকে প্রদত্ত কমিশন, ঠিক আছে, সবই অংশীদারীদের আয় দেওয়া আছে, অর্থাৎ যেটা কোম্পানির জন্য ব্যয় হিসেবে ধরা হবে। দান দেওয়া আছে, নিট লাভ দেওয়া আছে। এই পাশে আগের মতোই মোট লাভ, তারপরে গৃহ সম্পত্তি খাতে আয় দেওয়া আছে, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ দেওয়া আছে, লভ্যাংশ দেওয়া আছে। করমুক্ত সরকারি সিকিউরিটি আমরা যখন ওই প্রথমবার তো বিয়োগ করি না, দ্বিতীয়বার যখন যোগ করব তখন আমরা কি করবো, এখান থেকে বাদ অকরধার্য সম্পূর্ণ দেখাবো, কারণ করমুক্ত সরকারি সিকিউরিটি সম্পূর্ণ অকরধার্য। লভ্যাংশ থেকে 25,000 টাকা বাদ দিব। এই দুটা কাজ আমরা যখন সেকেন্ড স্টেপে কাজ করি সেইখানে যে কাজটা করবো। ফার্স্ট স্টেপে তো আমরা কি করি, প্রশ্নে যা আছে তাই দেখে দেখে বসাই দিই, কোনো কাজ করতে হয় না। তিনটা অ্যামাউন্টই আমরা কি করব, বিয়োগ করব। আমাদের কারবারি অকারবারি আয়ের সাথে গৃহ সম্পত্তি খাতে আয়, করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ এবং লভ্যাংশ বাদ দিব। বাদ দিয়ে পুনরায় যখন আবার আমরা যোগ করতে যাব তখন করমুক্ত সরকারি সিকিউরিটি সম্পূর্ণ অকরধার্য দেখাবো, লভ্যাংশ থেকে 25,000 টাকা বাদ দিয়ে তারপরে অ্যামাউন্টটা বসাবো। এছাড়া আয়ের পাশটা, ব্যয়ের পাশে কি কি আসবে, মূলধনের সুদ আসবে, তারপরে আসবে তোমার কয়ের ঋণের সুদ আসবে, গয়ের বেতন আসবে, ঠিক আছে। বাড়ি ভাড়া আসে না, আমরা ফার্স্ট ক্লাসেই বলছি, বাড়ি ভাড়াটা ব্যতীত বাকি যত আয় আছে অংশীদারিদের সবই আসবে। কয়ের কমিশন এটা আসবে, দান আসবে, ঠিক আছে। নিট লাভ আসবে, প্রথমে নিট লাভ আমরা বসাবো 2,47,000 টাকা, ফার্স্ট নিট লাভ বসালাম। তারপরে অননুমোদনযোগ্য খরচ, যে মূলধনের সুদ বসাইছি 40,000, 30,000, টোটাল হলো 70,000। তারপরে আমরা কি বসাবো, মেশিনের বিক্রয়জনিত ক্ষতি, ঠিক আছে, মেশিনের বিক্রয়জনিত ক্ষতি। এই মেশিনের বিক্রয়জনিত ক্ষতি এটা মূলধন জাতীয় ব্যয় হিসেবে ধরা হয়, আর মূলধন জাতীয় ব্যয়টা অননুমোদনযোগ্য ব্যয়, যেটা আমরা এখানে দেখাইতেছি কত, 18,000 টাকা। তারপরে অংশীদারীদের নামে যেগুলো আছে সেগুলো বসাই দিব দেখে দেখে। কয়ের ঋণের সুদ কত, 15,000 টাকা, গয়ের বেতন 36,000 টাকা, ক্ষয়ের কমিশন 20,000 টাকা, দান করছে 5,000 টাকা। এই মোট 1,68,000 টাকা হলো অননুমোদনযোগ্য খরচ, যেটা আমাদের নিট লাভের সাথে যোগ করতে হয়। যোগ করলে পাবো কারবারি অকারবারি আয়। এই কারবারি অকারবারি আয় থেকে আমরা বলছিলাম এই তিনটা বাদ দিব, তিনটা 85, 35 আর 80,000 বাদ দিব। 85, 35, 80 হলো 2 লাখ টাকা। 2 লাখ টাকা আমরা বাদ দিতে পাইতেছি কারবারি আয়। এই কারবারি আয়ের সাথে আবার পুনরায় ওই তিনটা অ্যামাউন্টই যোগ করব, কিন্তু সমন্বয় করে, যার যার সমন্বয় আছে সেগুলো সমন্বয় করে দেবো। তো ফার্স্ট কি করলাম, আমরা বলছিলাম করমুক্ত সরকারি সিকিউরিটি সম্পূর্ণ অকরধার্য দেখাইতে হয়, সেটা দেখাইছি। তারপরে বলতেছিলাম লভ্যাংশ কি করতে হয়, 25,000 টাকা অকরধার্য দেখাইতে হয়, সেটা করছি। আর একটা কাজ করতে হবে, সেটা হলো গৃহ সম্পত্তি খাতে আয়। প্রশ্নে গৃহ সম্পত্তি খাতে যে আয় দেওয়া আছে সেখান থেকে কি করতে হবে, আমরা যখন গৃহ সম্পত্তি খাতে আয় করছি তখন শিখছিলাম যে পোস্টে মেরামত খরচ থাকুক আর না থাকুক, অবশ্যই যদি বাণিজ্যিক উদ্দেশ্যে হয় 30% খরচ দেখাইতে হবে, আর বসবাসের উদ্দেশ্যে যদি হয় তাহলে আমাদের 25% খরচ দেখাইতে হবে। এই কোশ্চেনে আমাদের গৃহ সম্পত্তি খাতে আয়, এটা কোন খাত থেকে আয়, অর্থাৎ এটা কি বাণিজ্যিক নাকি তোমার বসবাসের উদ্দেশ্যে ভাড়া দিছিল ওইখান থেকে আয় হয়েছে, সেটা উল্লেখ করা নাই বিধায় আমরা এটাকে ধরে নিব এটা বসবাসের উদ্দেশ্যে ভাড়া দেওয়া হয়েছিল, সেখান থেকে সে আয় করছে, এই ফার্মটা আয় করছে কত, যে আয়টা করছে, তো সেখান থেকে আমরা কি করবো 25% টাকা বাদ দেব। কি বাবদ, ওই মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। কারণ একটা গৃহ 1 বছর অতিবাহিত হলে তার পিছিয়ে কোনো না কোনো খরচ থাকে, যেমন দারোয়ানের বেতন, লিফটম্যানের বেতন, তারপরে রং টং করতে হয়, এগুলোর খরচ আছে। আনুষঙ্গিক যেই খরচগুলো আছে সেগুলোকে আমরা একত্রে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বলি, যেটা আমাদের নির্ধারণ করা আছে যে 1 বছরের যা আয় হবে তার 25% আমাদের খরচ দেখাইতে হবে। এই কাজটি আমরা এখানে করছি। স্যার, সূত্রে কি গৃহ সম্পত্তি খাতে আয় এটা কি অকারবারির মধ্যে আছে? হ্যাঁ, এটা অকারবারি। আমরা এটা আলাদা একটা চ্যাপ্টার করছি না, আলাদা যতগুলো চ্যাপ্টার করছি সবই অকারবারি আয়। কারবারি আয় শুধু একটা চ্যাপ্টার করছিলাম, ব্যবসা ও পেশা খাতায়। ওটাকে ব্যবসা কারবারি আয় বলতেছি, আর বাকি সবই না অকারবারি। স্যার, এটা সূত্রে মনে হয় নাই, এমন মনে হয় দেখলাম স্যার, একটু হইতে পারে ওইখানে মিস্টেক। এই মিসটা তো আমি তো প্রথম ক্লাসে বলছিলাম যে ভাই আছে। আছে, দেখি তো। গৃহ সম্পত্তি খাতে আয় আছে, আছে।
মেন কথা হলো আমরা আলাদা আলাদা যে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার গুলো করে সবই অকারবারি হয়। অর্থাৎ কারবারের পরিচালনার মাধ্যমে যে আয়গুলো হয় সেগুলো আমরা কারবারি আয় বলি। কারবার পরিচালনা ছাড়া যে আয়গুলো হয়, অর্থাৎ যেমন কৃষি খাতের থেকে কিছু আয় হয়েছে, তারপরে বিভিন্ন সিকিউরিটি ইস্যু করে যে আয় হয়েছে, বা গৃহ সম্পত্তি বাড়ি আছে তোমার একটা, বাড়ি ভাড়া দিয়ে টাকা পাইছো ওইটা, এগুলো সব ব্যবসা না এগুলো, হ্যাঁ এগুলো ব্যবসায়ের আওতায় পড়ে না, ওইগুলোকে আমরা বলতেছি অকারবারি বা অব্যবসায়ী আয়। স্যার বুঝছি। ছিলাম 5-এ। তাহলে এই কাজগুলো আমরা করলাম, করার পরে আমাদের অ্যাকচুয়ালি কত ছিল গৃহ সম্পত্তিতে? 85,000। আমাদের রুলস অনুযায়ী 25% টাকা বাদ দিয়ে বসাতে হবে, কারণ আমরা আগেই বলছি যখন যোগ করব যার যার যা সমন্বয় করার কথা বা রুলস আছে সেগুলো করে তারপরে টাকাটা বসাতে হবে। 1,18,750 টাকা। সর্বশেষ আমাদের মোট আয় দাঁড়ালো 3,29,750 টাকা। এরপরে আমাদের চাইছিল কি কোশ্চেনে, ফার্মের এবং অংশীদারীদের কর দায় নির্ণয়, দুইজনেরই কর দায় নির্ণয় করতে বলছিল। কর দায় নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের আগে মোট আয় বের করতে হয়, যেটা আমরা করে ফেলছি। ফার্মেরটা করছি মাত্র, অংশীদারিটা এখনো বাকি আছে। তো ফার্মের কর মোট আয় বের করছি। ফার্মের কর দায় আগের রুলসেই করতে হয়। প্রথম 2.5 লাখ টাকার উপরে 0% হবে। আর অবশিষ্ট কত আছে? এই 2,29,750 থেকে 2,50,000 বাদ দাও, তাহলে বের হবে আমাদের 79,750 টাকা, যার 10% আসতেছে 7,935 টাকা। ঠিক আছে, এটা হলো সাধারণ হারে কর দায়। বুঝতে পারছি? এখন প্রশ্ন হইতে পারে যে আগের অঙ্কে আমরা কি করছিলাম, এখান থেকে আবার কিছু সুদ, এই উৎসস্থলে কর বাদ দিছিলাম না, উৎসস্থলে কর বাদ দিছিলাম, ওইটা শুধু করবো যদি ন্যূনতম হারে কর দায় নির্ণয় করি সেই ক্ষেত্রে। ঠিক আছে, ন্যূনতম হারে কর করে তারপর আবার কি করি আমরা, সাধারণের হারের সাথে ন্যূনতম হারে কর দায় কম্পেয়ার করি। কম্পেয়ার করার পর তারপরে আমাদের যদি কোনো উৎসস্থলে কর কর্তন থাকে সেগুলো আমরা কি করি, বাদ দিই। ঠিক আছে, এটা আমরা সাধারণ হারে তার করি না, সরি, এটা তো আমরা সাধারণ হারে করছি, ন্যূনতম হারে করি না, কাজটা এখানে হইতেছে। এই ছিল আমাদের ফার্মের কর দায়। আমরা দেখো অংশীদারীদের কর দায়। অংশীদারীদের কর দায় বের করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে ফার্ম থেকে 2,29,750 টাকা একটা ফার্মের মোট আয় হলো, এই মোট আয়টা কি করতে হবে, অংশীদারীদের মধ্যে বন্টন করে দিতে হবে। ঠিক আছে, 3 জন অংশীদার আছে, এই 3 জন অংশীদারকে তাদের অনুপাত দেওয়া আছে, অনুপাত আকারে ভাগ করে দিতে হবে কার ভাগে কত টাকা পড়ে। এটা হলো অংশীদারীদের আয়। প্লাস আমাদের দেখতে হবে প্রত্যেক এই অংশীদারীদের নিজস্ব কোনো আয় আছে কিনা। নিজস্ব আয় বলতে কোনো অংশীদার গৃহ সম্পত্তি খাত থেকে আয় করছে, আবার অথবা কোনো অংশীদার তার কৃষি খাত আছে, কৃষি খাত থেকে আয় করছে, সবকিছু এখানে আনতে হবে। ঠিক আছে, এটা হলো পরে আমাদের যখন ব্যক্তিগত আয়টা তো আসবে নাকি? হ্যাঁ, ব্যক্তিগত আয় যত আছে সবই আসবে, এটা পরে, এই এই পার্টে না। এটা আসবে হচ্ছে আমাদের যখন আমরা আয়টা অংশীদারীদের মোট আয় বের করতে হবে। এখন বের করতেছি যেটা, সেটা হলো এই যে ফার্ম থেকে যে টাকাটা পেলো সেটাকে আমরা বন্টন করে দিব প্রত্যেকটা অংশীদারের মধ্যে। তো ফার্ম থেকে এই টাকাটা তারা পাইতেছে এই যে 3,39,750, এর মধ্যে আবার কি ছিল, ও ব্যক্তিগত কিছু আয় ছিল, যেমন বেতন, মুনাফা, কমিশন, ঋণের সুদ, প্রত্যেক জনের নামে নামে কিছু আয় দেওয়া ছিল, যেটা ফার্মের জন্য ব্যয় হিসেবে আমরা দেখাইছিলাম। এই যে এখানে মূলধনের সুদ, ক্রয়ের ঋণের সুদ, বেতন, কমিশন, এই জিনিসগুলোই আবার এইখানে আসবে, যার যার যা নাম ছিল তার তার ঘরে আসবে। আমরা কি বলতেছি, ফার্ম হতে প্রাপ্ত অংশীদারদের আয় নির্ণয়। ফার্ম থেকে যেগুলো পাইতেছে সেগুলো আমরা বের করতেছি। একটা ফার্ম থেকে বেতন পাইছে, কে বেতন পাইছে? শুধু বেতন পাইছে কত টাকা? 36,000। এই যে দেখো, এই যে গয়ের বেতন নাকি 36,000 টাকা। তো এটা আমরা এখানে বসাবো, যেহেতু একজনের টাকা, তার মানে মোট কত হবে? 36 হবে। মূলধনের সুদ 2 জন পাইছে, পাইছে আর কি খ পাইছে, দুজনে মিলে 70,000 টাকা পাইছে। ঠিক আছে, এই যে দেখো এখানে ক 40,000, খ 30,000, 40, 30। ঠিক আছে, কমিশন পাইছে একজন, সে খ শুধু কমিশন পাইছে 20,000 টাকা। তো 20,000 টাকা টোটালও কি হবে? 20,000ই হবে। ঋণের সুদ পাইছে শুধু ক। তারপর আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই সবগুলো যোগ করব। হ্যাঁ, এইটা ছাড়া এটা তো পরে আসবে। কি কি বসাইছি আমরা এখানে? 36 বসাইছি, 70, 20 আর 15 বসাইছি।
এই সবগুলো যোগ করব, আর এই সবগুলো থেকে আমরা এই ব্যালেন্সটা বাদ দিব। উল্টা বললাম যে এই ব্যালেন্স থেকে সবগুলো অ্যামাউন্ট বাদ দিব। এই ব্যালেন্সটা কোনটা? এটা হলো ওই যে ফার্মের যে মোট আয় ছিল সেটা। আমাদের কাজ কি, প্রত্যেক অংশীদারদের ইন্ডিভিজুয়াল আয়গুলো আগে বসাবো, বসানোর পর মোট ফার্মের আয়টাও এই যে নিচে বসাবো, মাঝখানে খালি রাখবো, এই লাইনটা খালি রাখবো। ঠিক আছে, এই লাইনটা কোনটা? এটা হলো 3,39,000 সরি 29,750 টাকা থেকে এই টাকা বাদ দিলে উপরের যে চারটা ব্যালেন্স বাদ দিলে তুমি পাইতেছো 1,88,750। ঠিক আছে, যার যার পাওনা টাওনা শোধ করার পর আমাদের টাকা আসতেছে 1,88,750 টাকা। এই টাকাটা কি করতে হবে? যার যত অনুপাত ওই অনুপাতে ডিভাইড করে দিতে হবে। প্রশ্ন অনুপাত দেওয়া ছিল 1:1:2। ঠিক আছে, অর্থাৎ ক পাবে 1 অংশ, খ পাবে 1 অংশ, গ পাবে 2 অংশ। তাহলে মোট অংশ কত দাঁড়ালো? 4 অংশ নাকি? 1, 1 আর 2 যোগ করলে অনুপাতের যোগফল 4। তাহলে আমরা কি করব? এই টাকাটাকে 4 দ্বারা ভাগ করব, 1 দিয়ে গুণ করব, করলে পাবো কয়ের কত টাকা পেলো। এই 1,88,750 এর মধ্যে কয়ের টাকা হলো 87,188 টাকা। ঠিক আছে, আর এই 1,88,750 আবার পুনরায় 4 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে এটা আসবে, আর 1,88,750 4 দ্বারা ভাগ 2 দিয়ে গুণ করলে গয়ের অংশটুকু বের হবে। তারপরে আমরা সবগুলো যোগ করে দিব। এই 3টা যোগ 2টা যোগ করবো, এখানকার 3টা যোগ করব, এখানকার 3টা যোগ করব। ঠিক আছে, এটা হলো আমাদের ফার্ম হতে প্রাপ্ত অংশীদারদের আয় নির্ণয়। এরপরে আমাদের কাজ করতে হবে। স্যার এখানে সব জায়গা থেকে উত্তোলনটা বাদ যাইবো না? ক, খ, গ তাদের মানে 3 জন অংশীদার থেকে উত্তোলন থাকলে? স্যার এখানে নাই কিন্তু। স্যার 3 নাম্বার সমস্যা 3-এ উত্তোলন আছে, কিন্তু আমরা কেন বাদ দিই নাই? উত্তোলন আসবে না, এখানে আসবে উত্তোলনের সুদ। ঠিক আছে, উত্তোলনের সুদটা আসবে, উত্তোলনটা আসবে না। স্যার 3 নাম্বারে কি তাহলে স্যার শুধু উত্তোলন ছিল? হ্যাঁ, উত্তোলনের সুদটা বাদ। আমাদের রুলসে একটু দেখাই তোমাকে, রুলসটা হলো আরো পরে। স্যার 3 নাম্বারটাই। হ্যাঁ, এই যে দেখো, এখান থেকে বাদ যাবে উত্তোলনের সুদ, উত্তোলনটা বাদ যাবে। উত্তোলনটা অ্যাকাউন্টে আসে না আমাদের অংশীদারি ফার্মের আয় বন্টনের মধ্যে। ঠিক আছে, 3 নম্বরে যে কাজটি উত্তোলনের সুদ ছিল না দেখে বাদ দিইনি আমরা। 3 নম্বরে দেখো এখানে উত্তোলন ছিল, উত্তোলনটা আমরা এখানে দেখাই দিচ্ছি। উত্তোলনের সুদ থাকলে উত্তোলনের সুদটা বাদ যাইতে হবে। আচ্ছা, আমরা এটা ছিলাম হচ্ছে 4, 5 পরের পার্টে আসি। এখন আমরা কি করব? যেটা বের করলাম সেটা হলো ফার্ম থেকে যেই টাকাগুলো ছিল এটা আমরা সব অংশীদারের মধ্যে ডিভাইড করে দিছি। এখন আমরা কি করব? এই এখানে যে টাকাগুলো পেলাম 1,02,118, 97,188, 1,30,375 টাকা, এই টাকাগুলো হলো ফার্ম থেকে একজন অংশীদার কত টাকা করে পেলো, কে কত পেলো। ঠিক আছে, এটা হলো ফার্ম থেকে পাইছে। তো ফার্ম থেকে পাওয়ার সাথে সাথে সে শুধু কিন্তু এই ফার্ম থেকেই টাকা পায় নাই, সে আরো কিছু খাত থেকে টাকা পাইছে। সেটা হলো কি, এই যে দেখো নিচে অংশীদারগণের ব্যক্তিগত আয় নিম্নরূপ। অর্থাৎ ক বেতন পাইছে 1,44,000 টাকা, খ হতে আয় কত, খ সম্পত্তি হতে আয় কত টাকা, 20,000 টাকা। গ ব্যবসায় হতে কত টাকা পাইছে, 79 টাকা, 79,000 টাকা। ঠিক আছে, তো এগুলো হলো যার যার ব্যক্তিগত আয়। ফার্মের আয় যেটা পাইছে সেটা তো থাকবেই, প্লাস ব্যক্তিগত আয়গুলো আমরা অ্যাড করবো, করে দেখবো একজন অংশীদারদের মোট আয় কত দাঁড়ালো, কার কত মোট আয় দাঁড়ালো। ঠিক আছে, তো এখন তো দেখি আমরা যে প্রথমে বেতন পাইছে, কে বেতন পাইছে, ক বেতন পাইছে। আমাদের কিন্তু সিরিয়ালি সাজাইতে হবে, যেই খাত যার পরে তাকে আনতে হবে। অর্থাৎ গৃহর পরে আসে সিকিউরিটি, অঙ্কে সিকিউরিটি খাত ছিল না বিদায় আসে নাই। তো গৃহতে প্রথমে বেতন, বেতনের পরে আসে সিকিউরিটি, সিকিউরিটি নাই বিদায় গৃহ আসছে সরাসরি। বেতন থেকে পাইতেছে 1,44,000, এটা হলো ক পাইছে। ঠিক আছে, আর গৃহ সম্পত্তি খাতে আয়ের আমাদের দুইটা আসবে এখানে। একটা হলো ব্যক্তিগত, ব্যক্তিগত 20,000। ব্যক্তিগতটা কোনটা? এই যে ব্যক্তিগত। ঠিক আছে, কত, এটা কার ব্যক্তিগত? ক্ষয়ের ব্যক্তিগত সম্পদ।
সম্পদ বলতে আমরা গৃহ সম্পত্তি বুঝবো, এটা আমরা আগের একটা অঙ্কের মধ্যে পাইছিলাম 20,000 টাকা। আমরা 20,000 টাকা সরাসরি বসাই দিচ্ছি এবং এটাকে আমরা ধরে নিচ্ছি নিট, অর্থাৎ এটা বাদ দেওয়া, যে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদ দেওয়া আছে এটা আমরা বাদ দিতে পারবো, একটা নিট ধরে নিচ্ছি আমরা। এবং টিকার মধ্যে এটা বলে দিতে হবে এটা নিট হচ্ছে, অর্থাৎ মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাদ দেওয়াই আছে। আর ফার্ম হতে আয়, ফার্ম থেকে কত পাইছিলাম, ফার্ম থেকে কোথায় পাবা, এই যে কত 48,000 টাকা, না সরি এই যে এইটা, হ্যাঁ গৃহ সম্পত্তি খাতে আয়, এখানে আমরা মানে বের করে রাখছি না, কাজ করো তো, না সরি ভুল করছি, সেটা হলো এই টাকার উপর, এই যে কত 48 থেকে 25% টাকা বাদ দাও তো কত আসে, কারণ আমার তো এখানে কি করতেছি, যার প্রত্যেক অংশীদারিদের কাজ করতেছি না, ওইটা না, ওই গৃহ সম্পত্তির টোটাল ফার্মের যেটা, থেকে 25%, হ্যাঁ 12,000 টাকা। 25% বাদ দাও, বাদ দিয়ে কত থাকে, ও সরি, 36,000 টাকা। 36,000 দেওয়া, বুঝতে পারছি কোনটা আসছে এখানে, গৃহ সম্পত্তি কিন্তু অঙ্কের গৃহ সম্পত্তি অঙ্কে কিন্তু টোটাল তিনটা একটু দেখাই কই কই, প্যাচ লাগাই দিও না ভাই, কোনটা আনছি কি করছি। এই একটা বাড়ি ভাড়া, এটা কিন্তু গৃহ ঋণ, ঠিক আছে। গয় এখানে একটা আছে গৃহ সম্পত্তি খাতে আয়, সেটা হলো ফার্মেরটা, ঠিক আছে। এই পাশে যেগুলো থাকবে সবগুলো অকারবারি আয়, ওটা ওই যে ব্যক্তিগত ইসের মধ্যে যাবে না, আমরা তো এখন হিসাব করতেছি কার, যার যার ব্যক্তিগত হিসাব করতেছি না। তাহলে এই গ এখানেও ভাড়া পাইছে 48, আবার ইন্ডিভিজুয়াল আলাদা একটা ভাড়া পাইছে 20,000 টাকা, এটা ক্ষয়ের, এটা হলো গয়ের। মোটা এটা কি এখন ব্যক্তিগত? এখন যেটা আমরা করতেছি সেটা হলো ব্যক্তিগত, যার যার ইন্ডিভিজুয়াল আয় কত সেগুলো আমরা বের করতেছি, সেটা ওটা থাকতেছে প্লাস তার অংশীদারি ফান্ড থেকে কত টাকা পেল সেগুলো সব যোগ করতেছে একসাথে। ভাই এই একটা অঙ্কে কয়টা কাজ করতে হবে মোট? এটা ডিপেন্ড করেছে অঙ্কের ইনফরমেশনের উপর। হ্যাঁ, এই আজকে যেগুলো করতেছি সবগুলো বড় বড়, গত ক্লাসে এত ছোট কাজ করে আসছি। আচ্ছা, তো আমরা এখন আবার বলি যে কি করবো ভাই এখানে। উঠিয়ে পড়তেছে ভাই। আচ্ছা, তো আমরা বেতন বসাবো প্রথমে 1,44,000 টাকা, যেটা আমরা বললাম যে খ বেতন পাইছিল, এটা বসালাম ক। তারপরে গৃহ সম্পত্তি খাতে আয় হচ্ছে 36,000, অর্থাৎ ওই যে ওইখানে যে টাকাটা ছিল আমাদের গয়ের ওইখান থেকে আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। ব্যক্তিগত আয় ক্ষয়ের ছিল 20,000, এটা ছকের নিচে ছিল সেটা, ঠিক আছে। এই হলো আমাদের উপরের পার্ট। ব্যবসা খাতে আয়, ব্যবসা খাতে দুইটা পার্ট, একটা হলো অংশীদারি ফার্ম, একটা অন্যান্য ব্যবসা। অংশীদারি ফার্ম থেকে আমরা এই যে এইগুলো এনে বসাই দিছি 1,02,118, তারপরে 97,188 টাকা, 1,30,375 টাকা, এগুলো বসাই দিছি। এবং অন্যান্য ব্যবসা হতে আয় কত টাকা, 79,000 টাকা, যেটা এই ছকের নিচে দেওয়া ছিল, ঠিক আছে। ব্যবসা হতে আয় থেকে আমরা অন্যান্য ব্যবসা খাতে আয় করতেছি। আর উপরে যেগুলো ছিল যেগুলো, এগুলো অংশীদারির ব্যবসা খাত, অংশীদারি ফার্ম থেকে আয় হচ্ছে। ব্যবসা খাতকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো অংশীদারি ফার্ম থেকে কত পেয়েছে, অংশীদারি ফার্ম ব্যতীত অন্য কোন ব্যবসা থেকে আসলে সেটা আমরা বলতেছি অন্যান্য ব্যবসা থেকে আয়। তো সবার ক্ষেত্রেই দেখো 2.5 লাখ টাকার কিন্তু কম আসছে, বাইসে গেছো, নাহলে আরো 3টা কাজ করতে হতো। 3টা কাজ বলতে কর দায় 3 জনের নামে আলাদা আলাদা করতে হতো, অঙ্ক আরো বড় হয়ে যেত নাকি। ওইটাই সর্বশেষ পার্ট, যে এই 3টা পার্ট তো করলাম, 4টা পার্ট করছি, 1 2 3 4, তারপরে আবার ওই প্রত্যেকের আলাদা আলাদা কর দেয়, আবার যদি বিক্রয় থাকতো অঙ্গের মধ্যে তাহলে আরেকটা পার্ট পারতো। হ্যাঁ, শেষ পর্যন্ত পাগল বানাই দিবেন ভাই। বুঝতে পারা যায় নাই, বাসায় দিতে তোমাদের, সেটা সবারই 2.5 লাখ টাকার কম। কে মানে বুঝতেছেন এরকম কথা বললে, এরকম কানের মধ্যে ব্যস্ত কেউ যে সে কথাটা একটু সাউন্ড ওই যে কেমন করে বলতেছে, মানে আচ্ছা, এ হইতাছে সামনে হেডফোন নিয়ে কেউ মুখের সামনে প্লিজ নিয়ে বললো কথা না। বলা। এই আমরা সাউন্ড অফ রাখি সবাই, ঠিক আছে। এখন আমাদের কয়টা পার্ট করলাম আমরা এখানে, টোটাল এখানে কর দায় করা লাগে নাই অংশীদারীদের ইন্ডিভিজুয়াল, কারণ আমাদের প্রত্যেকেরই 2.5 লাখ টাকার কম আছে, ঠিক আছে। প্রত্যেকেরই 2.5 লাখ টাকার কম আছে বিধায় এখানে কর দায় নির্ণয় করতে হবে না, ঠিক আছে। এইটাই আমরা এখানে বলতেছি, মোট আয় হচ্ছে 2.5 লাখ টাকার কম বিধায় এখানে কর দায় নির্ণয় করার প্রয়োজন নেই। আচ্ছা,
এখন আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটায় 6 নাম্বার অঙ্কটা। স্যার আজকে কি এই অধ্যায় শেষ করে দিবেন না? হ্যাঁ, আমাদের টোটাল আছে 7টা অঙ্ক। স্যার আজকে আর করানো লাগবে না স্যার, হ্যাঁ, দুইটাই থাক। সমস্যা নাই। এই নিয়মেরই বেশি না, এগুলা ছোট ছোট মনে অত বড় না, ছোট দুইটা পার্ট। 6 নাম্বারটা দেখি একটু। 6 নাম্বারটার মধ্যে নতুন কিছু নাই। মূলধনের সুদ আছে, বেতন আছে, ক্রয়ের কমিশন আছে, গয়ের ঋণের সুদ আছে, ক্রয়ের ঘর ভাড়া আছে, আগুনের কলকব্জের ক্ষতি, কুড়িন, দান, বিবিধ খরচ, বিজ্ঞাপন, আর এই পাশে আছে আমাদের কিছু আয় আছে। ঠিক আছে? তো এখানে একটা নতুন জিনিস পেলাম, মূলধনের সুদ। আর কি বিনিয়োগ ভাই জনিত আমাদের মুনাফা। কি কি করতে হবে এটা তো প্রশ্নে উল্লেখ করে দিবে না? হ্যাঁ, প্রশ্ন উল্লেখ করে দিবে। না থাকলে আমরা জাস্ট খালি না বলা থাকবে, এটা সবসময় বলা থাকবে। যেমন এই অঙ্কে বলে দিছে যে ক, খ, গ একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার তারা লাভ লোকসান 2-2-1 অনুপাতে বন্টন করে 2019 সালের 30শে জুন তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান হিসেব এবং অন্যান্য তথ্য হতে কারবারের ও অংশীদারিদের মোট আয় নির্ণয় করো। কর দায় কোনোটারই চায় নাই, আমাদের বের করতে হবে কি যে অংশীদারিদের মোট আয় বের করতে বলছে এবং কারবারেরও অর্থাৎ ফার্মেরও মোট আয় নির্ণয় করতে বলছে। দুজনের মোট আয় করলে আমাদের অঙ্কটা শেষ হবে। তো আমরা প্রথমে কি করব, কারবারের অংশ বা ফার্মের মোট আয় বের করব। আমাদের সমন্বয় তেমন কিছু নেই, দুইটা মাত্র সমন্বয় বলতেছি, এই দুটো সমন্বয় কাজটা আমরা অঙ্কে গিয়েই দেখবো। তো ফার্স্ট কি করবো, আমরা অংশীদারিদের নিট লাভ কত সেটা বসাবো। নিট লাভ হলো 1,84,000 টাকা। ঠিক আছে, 1,84,000 টাকা আমরা বসালাম। তারপরে আমরা যোগ করব কি অননুমোদনযোগ্য ব্যয় সমূহ। অননুমোদনযোগ্য ব্যয় কি কি আছে, এই যে মূলধনের সুদ 6,000 টাকা আছে, বেতন আছে 8,000 টাকা, এই দুইটা বসাবো। কমিশন বসাবো, ঋণের সুদ বসাবো। ঠিক আছে, এই যে কমিশন 2,000, ঋণের সুদ 5,000, আর আগুনে কলকব্জা নষ্ট হয়েছে কতটুকু 3,000, এই 3,000 টাকা আমরা বসাবো। তারপরে আমাদের দান আছে, দান বসানো, আর কোনো কিছু এখান থেকে আসবে না, কারণ বাকিগুলো সব অনুমোদনযোগ্য খরচ। ঠিক আছে, তো এরপরে আমরা নিচে সমন্বয়ে যাই একটু। বিবিধ খরচের মধ্যে নতুন অংশীদারির চুক্তি প্রণয়ন খরচ 3,000 টাকা যুক্ত রয়েছে। নতুন অংশীদারিদের চুক্তি প্রণয়ন খরচ, এটা হলো অননুমোদনযোগ্য খরচ। এই খরচটা আমরা কি করব, অননুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাবো। ঠিক আছে, বিবিধ খরচ ব্র্যাকেটে আমরা লিখছি কি চুক্তি প্রণয়নের খরচ 3,000 টাকা। আর আমাদের আছে কি বিজ্ঞাপন খরচের মধ্যে স্থায়ী সাইনবোর্ড নির্মাণের ব্যয় আছে 2,000 টাকা। স্থায়ী সাইনবোর্ডের ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়, তাই আমরা কি করবো, এটাকে অননুমোদনযোগ্য খরচ হিসেবে দেখাবো। তাহলে বিজ্ঞাপন কিন্তু অনুমোদনযোগ্য খরচ, যার মধ্যে সাইনবোর্ড নির্মাণের ব্যয় আছে 2,02,000 টাকা, এবং এটা স্থায়ী বলার কারণে আমরা কি করতেছি, এখানে অননুমোদনযোগ্য খরচের মধ্যে দেখাবো। তাহলে আমাদের মোট অননুমোদনযোগ্য খরচ দাঁড়াইতেছে এখানে 39,000 টাকা। 1,84,000 থেকে 39,000 টাকা বাদ দিলে 2,23,000 টাকা আমাদের কারবারি অকারবারি আয় আসতেছে। সেখান থেকে আমরা কি করব, আমাদের এইখানে অকারবারি আয় কিছু আছে সেগুলো বাদ দিব। গৃহ সম্পত্তি খাতে আয়, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ খাতে আয়, লভ্যাংশ, ঠিক আছে, তারপরে আছে বিনিয়োগ বিক্রয় জনিত মুনাফা, ব্যাংক জমার সুদ, এই জিনিসগুলো আমরা এখানে বসাবো। তো এখানে উত্তোলনের সুদটাও হচ্ছে আয়, ঠিক আছে, এটাও অকারবারি আয় হিসেবে গণ্য হবে। তো এখানে আমরা এগুলো সব বসাইছি। গৃহ সম্পত্তি 10,000, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ এটা আছে হলো 8,000, লভ্যাংশ। প্রশ্নে যা যা আছে একদম হুবহু দেখে দেখে আমরা বসাই দিচ্ছি এখানে, প্রত্যেকটা এন্ট্রি বসাইছি, কোনোটা এখান থেকে বাদ যায় না, এখান থেকে সবগুলোই আসছে। ঠিক আছে, 10, 8, 12, 1500, 10,000, 8,000, 12,000, 1500, 10,000 আর 8,500, এই 10,000 এই 8,500, ঠিক আছে, সবগুলো আমরা এখানে বসাইছি। বসানোর পর আমরা পাইতেছি কারবারি অকারবারি আয়, কারবারি আয়। এই কারবারি আয় থেকে আমরা আবার পুনরায় যোগ করব এই এন্ট্রিগুলোই, যদি কোনোটার কোনো সমন্বয় থাকে সেগুলো। তো কি কি করব, প্রথমে গৃহ সম্পত্তি খাতে আয়, এটা কত করছি আমরা 10,000, এখানে আমরা বাদ দিই না, আমরা ধরে নিয়েছি যে এটা মোট দেওয়া, নিট দেওয়া আছে, অথবা বলা আছে প্রশ্নের মধ্যে নিট নিট বলা নাই। আমরা চাইলে এখান থেকে 25% বাদ দিয়েও দেখাইতে পারি, অথবা সরাসরি টাকাও বসাই দিতে পারি। যদি আমাদের কোশ্চেনে কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা কি করব, নিট ধরে কাজ করব। ঠিক আছে, আচ্ছা, বসালাম 10,000। এরপরে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ আছে কত 8,000, আর এটা রুলসটা কি,
সম্পূর্ণ অকট ধার্য দেখাইতে হয়। হ্যাঁ, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ সম্পূর্ণ অকট ধার্য দেখাইতে হয়। তো এই কাজটাই এখানে করা হয়েছে। তারপরে লভ্যাংশ দেওয়া আছে কত, 12,000 টাকা। আর আমরা জানি লভ্যাংশ 25,000 টাকা বাদ দিতে হয়, বাদ দিলে কোনো ব্যালেন্স থাকে না। ব্যাংক জমার সুদ কোনো কাজ নেই, সরাসরি বসে যায় 8,500। উত্তোলনেরও কোনো সমন্বয় বিদায় সরাসরি উত্তোলনের টাকা বসছে। আর মূলধনী লাভ খাতে আয়, মূলধনী লাভ খাতে আয় আমাদের এখানে বিক্রয় কি হয়েছে, বিক্রয় জনিত মুনাফা কত ছিল, 10,000। ঠিক আছে, এর সাথে একটা সমন্বয় আছে। সমন্বয়টা কোথায়, আগুনে এই কলকব্জার যন্ত্র, এই আগুনের কলকব্জার ক্ষতি হয়েছে কত, 3,000 টাকা। এখানে কি এই বিনিয়োগ বিক্রয় জনিত মুনাফা থেকে ওই খরচটা বাদ দিতে হবে। ঠিক আছে, এটা আমাদের এখানে দাঁড়াইতেছে 7,000 টাকা। টোটাল দাঁড়ালো কত, 27,000 টাকা। ওই আয়ের সাথে এটা কি হবে, যোগ হবে। বুঝতেছি। এরপরে আমরা যাব হলো ফার্মে হতে প্রাপ্ত অংশীদারের মধ্যে আয় নির্ণয়। তো একজন অংশীদার প্রথমে কি পায়, মূলধনের সুদ পায়। ক মূলধনের সুদ পাইছে 2,000, খ 2,000, গ 2,000, টোটাল 6,000 টাকা তারা মূলধনের সুদ পাইছে। বেতন দুজন পাইছে, ক পাইছে এবং গ পাইছে, যেটা প্রশ্নে দেওয়া আছে। ক উপরে কোশ্চেনে এই যে ক এবং গ দুজনে বেতন পাইছে, দুজনের বেতন বসাইছি আমরা। কত টাকা, 5,000 আর 3,000, তাহলে 8,000 টাকা। কমিশন পাইছে একজন, 2,000, 2,000 বসাইছি। ঋণের সুদ একজন পাইছে 5,000, 5,000 টাকা বসাইছি। আর আমরা শিখছিলাম যে উত্তোলনের সুদ থাকলে উত্তোলনের সুদটা এখান থেকে বাদ দিতে হয়। এখন কিভাবে কি করব, আমাদের মোট আয় কত ফার্মে, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা থেকে আমরা কি করব, উপরের এই 1, 2, 3, 4টা বাদ দেবো, একটা যোগ করবো, কারণ এটা আবার মাইনাস। ঠিক আছে, 2 লাখ থেকে এই 6,000 বাদ দিব, 8,000 বাদ দিব, 2,000 বাদ দিব, 5,000 বাদ দেবো, 1,500 যোগ করবো। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব 1,80,500 টাকা। এই 1,80,500 টাকাকে 2:1 অনুপাতে ভাগ করে দিতে হবে, 2:1 অনুপাতে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, 2:1 অনুপাতে। তাহলে এই 1,80,500 কে আমরা 5 দিয়ে ভাগ, কারণ অনুপাতের যোগফল 5, 5 দ্বারা ভাগ, 2 দিয়ে গুণ করলে পাবো 72,200। আবার 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ করলে 72,200, 5 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে 36,100 টাকা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কারবার হতে ফার্মে মোটা। এটা পাবো কিভাবে, এই দুইটা টাকা থেকে এই টাকাটা বাদ দেবো, এটা যোগ করলে আমরা পাবো 78,700 টাকা। এখানে পাবো 72,500 এবং এখানে পাবো 45,600 টাকা। ঠিক আছে, এই ছিল আমাদের ভাই উত্তোলনের সুদটা কি অনুমোদনযোগ্য ব্যয় না? হ্যাঁ হ্যাঁ, এটা বসাইছি না, এটা ব্যয় কেন হবে, এটা তো এই সাইড না, এই সাইডে তো সব আয়, এই পাশে ক্রেডিট পাশে সব এগুলো আয়। এটা তো ডেবিট পয়সা হবে না, না? না না, ডেবিট পাশে, ডেবিট পয়সা কি শুধু উত্তোলনটা হবে? হ্যাঁ ডেবিট পাশে উত্তোলন থাকে। আর উত্তোলনটা উত্তোলনের সুদ আর ব্যাংক জমার সুদ এই দুটো কি ক্রেডিট পয়সা হবে সবসময়? হ্যাঁ হ্যাঁ, আয়। এখানে কিছু সমন্বয় কি বলে টিকা আছে, টিকাগুলো একটু তোমরা দেখে নিবে। তোমাদের বাসার কাছ থাকবে একটা, 7 নাম্বারটা বাসার কাছ থাকবে। ঠিক আছে, না পারলে আমি শীট তো আছে, মানে সলিউশন তো আছে, দেখবা যে কোনো একটি যদি প্রবলেম থাকে বলবা। ঠিক আছে, এখানে বেশি বড় না, সামান্য একটু, অর্থাৎ 3টা পার্ট, ছোট্ট একটা অঙ্ক। ঠিক আছে, একটা বাসার কাছ থাকবে তোমাদের। এখানে নতুন তেমন কিছু নাই, যে এই নিয়মটা মাত্র করছি আমরা একটা অঙ্কের মধ্যে, 6 নাম্বার অঙ্কের মধ্যে, 6 না 5 যেটা করছি। তাহলে একটা বাসার কাছ থেকে। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই।